তো আগের দিন আমরা নবাংশ নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। বর্গ কুণ্ডলী আমাদের এই কুণ্ডলী বিচারের ক্ষেত্রে বা ছক বিচারের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। তো বর্গ কুণ্ডলী বা অংশ কুণ্ডলী নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে চর্চা করে আসছি, এবং এর মধ্যে আমাদের বিগত দিনে যেটা চর্চা হয়েছিল সেটা হচ্ছে নবাংশ কুণ্ডলী। তো নবাংশ কুণ্ডলী থেকে আমরা মূলত দুটো বিষয় বিচার করা ঠিকঠাক করেছি করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে এটাকে মুখ্য পরিপূরক কুণ্ডলী হিসেবে বিচার করব অপরাপর গ্রহদের বলবত্তা ক্যালকুলেশন করবার জন্য বা এভরিথিং দেখবার জন্য। আর তার সঙ্গে সঙ্গে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে বিবাহ। নবাংশ কুণ্ডলী থেকে স্পেশালি ম্যারেজ ইউনিয়ন এই ব্যাপারটাকে স্পেশালি আমরা দেখবার চেষ্টা করব। গণনা করবার পদ্ধতি আমরা ইতিমধ্যে শিখেছি। যারা শিখতে পারিনি তারা আবার শিখবো, অসুবিধা নেই। কারণ এই সিরিজটা কমপ্লিট হওয়ার পরে আমি দুটো কোশ্চেন আনসার সেশন আমরা রাখবো, যেখানে আপনারা যা যা প্রশ্ন আছে সেগুলো করবেন। আমি যতটা জানি ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা করব সেটাকে সলভ করবার। তো গণনার পরে সাধারণ বিচারও আমরা একটু শিখেছি। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে পুষ্কর। পুষ্কর নবাংশ প্রত্যেকটা রাশির মধ্যে দুটো করে, মোট 24টা পুষ্কর নবাংশ। পুষ্কর নবাংশ মানে হচ্ছে জায়গা, স্পেস, কয়েকটা নক্ষত্র চরণ, তাদেরকে আমরা বলেছি পুষ্কর নবাংশ। যে চরণগুলো মূলত বৃহস্পতি আর শুক্র এরা হচ্ছে গিয়ে আহ লিড করে, যার অধিপতি বা যে ক্ষেত্রটাকে নির্দেশ করে, ইন্ডিকেট করে বৃহস্পতি এবং শুক্র। তো প্রত্যেকটা ঘরে 9টা করে নবাংশ আছে, তাহলে মোট 12টা ঘরে 9 12 108টা নবাংশ। এবং এই 108টা নবাংশের মধ্যে 24টা হচ্ছে পুষ্কর, মানে বেনিফিশিয়াল, ভালো, সুন্দর, মিষ্টি। আর বাকি নবাংশগুলো তারা হচ্ছে গিয়ে পুষ্কর নয়। আর বৃহস্পতি শুক্র বাদ দিয়েও চাঁদের 3টে আছে আর বুধের 3টে আছে। এইটা আমরা আগের দিন করেছি। নবাংশের পরে আমরা যেটাতে আসব সেটা হচ্ছে দশাংশ। তারপরে আমাদের খুব ইম্পর্টেন্ট চার্ট সেটা হচ্ছে চতুর্বিংশাংশ, মানে D24। তারপরে আমরা করব D30। আর তারপরে স্পেশালি করব D60। মাঝখানের গুলো সেই লেভেলের গুরুত্ব আর পাচ্ছে না। আমরা ওপর ওপর দিয়ে একটু গা বাঁচিয়ে বাঁচিয়ে চলেছ, ওগুলো নিয়ে আমরা অত ডিটেইল নিখুঁত ইয়েতে যাব না। আর D24 এর আগে D16 আর D20 এই দুটো, আর দ্বাদশাংশ কুণ্ডলীটাও গুরুত্বপূর্ণ। কখনো কখনো পেশা নির্দেশের ক্ষেত্রে দ্বাদশাংশ কুণ্ডলী ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এনিওয়ে, যতটুকু অল্প বিস্তর জ্ঞান আছে সেটুকু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব। তাহলে পুষ্কর নবাংশের পরে আমাদের এসছে নারী নবাংশ। নারী নবাংশটা আমরা সম্ভবত করে ফেলেছিলাম, তাই না? উদাহরণ সমেত বুঝিয়েছিলাম। তো এত জটিল হিসেব নিকেশ আমাদের জেনারেলি লাগে না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা শুধুমাত্র দ্রেক্কান কুণ্ডলীর উপরে বিচার করে। প্রচুর মানুষ রয়েছেন তারা শুধু নবাংশের উপরে বিচার করে, নবাংশ ছাড়া তারা কিছু দেখেন না। কেউ কেউ মানুষ রয়েছেন তারা চন্দ্র কুণ্ডলীটা দেখে। তো আমি একজনকে জানি, তিনি চন্দ্র কুণ্ডলীটা শুধু দেখেন আর কিছু দেখেন না। তিনি মূল কুণ্ডলীটাই দেখেন না। মানে যে জন্ম কুণ্ডলীটা দেখছি, আমরা লগ্ন ধরছি, উনি লগ্নটাকে ডিলিট করে দিচ্ছি, লগ্ন নেই। লগ্নটাকে বাদ দিয়ে যা কিছু ক্যালকুলেশন সমস্তটাই চন্দ্র থেকে। এবং আলটিমেটলি ঘটনাটা হচ্ছে গিয়ে চন্দ্র থেকে দেখলে কোনো দোষ নেই। যদি আপনি কুণ্ডলী পড়তে পারেন তাহলে আপনি চন্দ্র থেকে কেন, আপনি বৃহস্পতি থেকে দেখলেও সব মিলিয়ে দিতে পারবেন। কারণ আমি কোথা থেকে দেখছি সেটা বড় কথা নয়, প্রত্যেকটার তো সিগনিফিকেন্স রয়েছে আমাদের লাইফে। যদি আমাদের এই গ্রহগুলোর ভাবগুলোকে বাদ দিয়ে দিই, শুধু গ্রহ, তাহলে শনি, আমাদের যেটা রেগুলারি সিস্টেম, সেখানে শুধু প্রোগ্রেশন দেখা হয়। শনি কতবার ঘুরলো, শনি প্রথমবার ঘুরে এটা দেবে। শনি রবির উপরে যখন আসবে তখন এই ফল দেবে। শনি যখন বৃহস্পতির উপরে আসবে
ঠিক ওই টাইমে ওই ফল দেবে। তাহলে এই যে শনি এই সময় এই ফল দেবে, আবার বৃহস্পতিও কিন্তু মুভ করছে, সমস্ত গ্রহরা তারা মুভ করছে। ধরুন বৃহস্পতি যখন শুক্রের উপরে আসবে, তাহলে বৃহস্পতি শুক্রের উপরে আসবে কবে, এটা আমি আজকে একটুখানি শেখাবো। এটা একটা ছোট্ট টাইম লাগবে, মজার জিনিস, আপনাদের ভালো লাগবে। তো এইটা হচ্ছে প্রোগ্রেশন সিস্টেম। তো অনেক মানুষই রয়েছেন তারা শুধুমাত্র এই নারী নবাংশটার উপরেই দেখবেন, কে কোন নারী নবাংশে গেল তার উপরে প্রেডিকশন করে দিয়ে বেরিয়ে যাবেন। তো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে তারা কিন্তু এইগুলোকে ইন্ডিভিজুয়ালি দেখেন। বাট আমাদের ক্ষেত্রে আমরা এত নারী নবাংশ পুষ্কর নবাংশ সবসময় মনে রাখতে পারবো না, এটা পসিবল না। তাহলে আরেকটুখানি আমরা যাই। আচ্ছা, D64 মানে আহ 64তম নবাংশ। 64তম নবাংশ ব্যাপারটা আমরা বলেছিলাম যে অষ্টম ভাবের প্রথম নবাংশ, অত্যন্ত বাজে একটা ক্ষেত্র। সেই ক্ষেত্রটাতে যখনই কোনো পাপগ্রহের মুভমেন্ট হয় আহ, নবাংশ কুণ্ডলীর 64তম ঘরে, তখন হচ্ছে গিয়ে দুর্ঘটনা ঘটতে দেখতে পাওয়া যায়, এবং সেই দুর্ঘটনা মৃত্যুতুল্য হতে পারে। ঠিক আছে? তো এটাকে খর নবাংশ বলা হয়, এটা অষ্টম ভাবের প্রথম নবাংশ। এগুলো আমরা পড়েছিলাম। নবাংশ সম্পর্কে আরো কিছু বিষয় এগুলো আমরা পড়েছিলাম। তারপরে আমরা নবাংশের কয়েকটা ভাব সম্পর্কে পড়েছিলাম। তারপরে নবাংশের যে দ্বিতীয় ভাব, যে নবাংশ থেকে যেটা আমরা অ্যাকচুয়ালি বিচার করি, এবার আমাদের কাজের পার্টে আমরা আসছি, যেটা নবাংশ থেকে অ্যাকচুয়ালি বিচার করব সেটা। আচ্ছা, এর মধ্যে আরেকটা ক্লাস আমরা করাবো, সেটা হচ্ছে সবাইকে নিয়ে ক্লাস। সেই ক্লাসটাতে আমাদের ওই ওয়ার্কশপে যেটা করানো হয়েছে ওটা ডিটেইলে ডিসকাশন করা। তাহলে নবাংশ কুণ্ডলিতে বিবাহের সম্ভাবনা এটা আমরা কিভাবে যাচ্ছি। প্রথম হচ্ছে, এবং ওই দিনের যে ক্লাসটা হবে সেই ক্লাসটার পর থেকে আমাদের একটি ক্লাস, উইকলি, উইকলি নয় মান্থলি একটি ক্লাস হবে, যেখানে অন্যরাও পার্টিসিপেট করতে পারবে। তো এনিওয়ে আজকে আমাদের লোকজন কম আছে, তো বেশিরভাগ লোক আর কি ভিডিও দেখে নিচ্ছে। তো নবাংশ কুণ্ডলিতে বিবাহের সম্ভাবনা, তাহলে এই সম্পর্কে আমরা কয়েকটা কম্বিনেশন একটুখানি জেনে নিই। এবার একটুখানি খাতা বার করতে হবে, এখানে কিন্তু আপনি সমস্তটা লেখা অবস্থায় পাবেন না, বা পরে আপনাদেরকে লিখে দিতে হবে। প্রথম হচ্ছে লগ্ন ভাবের সঙ্গে সপ্তম ভাবের কোন রকম সম্পর্ক। এটা হচ্ছে D9 চার্টে নবাংশ কুণ্ডলিতে যদি লগ্নের সঙ্গে সপ্তমের কোন রকম সম্পর্ক থাকে। 2 নম্বর হচ্ছে সপ্তম ভাবের সঙ্গে বৃহস্পতি, শুক্র, মঙ্গল, চন্দ্র, রাহু। কি বললাম? বৃহস্পতি, শুক্র, মঙ্গল, চন্দ্র, রাহু, এরা যদি কম্বাইন্ড ওয়েতে সম্পর্ক স্থাপন করে, তাহলে কাদের কাদের কথা বললাম? বৃহস্পতি, শুক্র, মঙ্গল, চন্দ্র, রাহু। প্রত্যেকের অ্যাক্টিভিটিস ডিফারেন্ট, কিন্তু এরা যদি 7 নম্বর ঘরে বসে থাকে তাহলে মোটামুটি বিয়ে হবে এটা বলা যায়। সপ্তম পঞ্চম যোগ বিয়ে ইন্ডিকেট করে। সপ্তম ভাব জল তত্ত্বে যদি অবস্থান করে, পৃথ্বী তত্ত্বে যদি অবস্থান করে, বায়ু তত্ত্বে যদি অবস্থান করে, বিয়ের পসিবিলিটি বাড়ে। কিন্তু সপ্তম ভাব যদি অগ্নিতত্ত্ব হয়ে যায় নবাংশ কুণ্ডলিতে, সেই ক্ষেত্রে সমস্যা আসে। সপ্তম পতি সে কোন রাশিতে অবস্থিত সেটাও আমাদেরকে দেখতে হবে। তাহলে মোটামুটি সেভেন্থ হাউস যদি বলবান হয়, এবং বিয়ে একটা হচ্ছে সফট পোলাইট রিলেশনশিপ, বউয়ের সঙ্গে মানুষ যুদ্ধ করে না। সপ্তম ভাবে থাকলেও আমরা জেনারেলি বউকে শত্রু হিসেবে পেতে চাই না। চাই কি, বউকে আমরা চাই যে এই মানুষটা আমাকে, একে বিশ্বাস করব, একে ভরসা করব, এই মানুষটা আমার জীবনে উন্নতি নিয়ে আসবে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখতে চাই। কিন্তু যখন আমরা হচ্ছে গিয়ে দেখি নবাংশে সপ্তমে মঙ্গল রয়েছে, তখন কিন্তু আমাদের অশান্তি আসে। সপ্তমে রাহু অশান্তি আনে।
সপ্তমে রবি বিয়ের জায়গাটাকে ডিস্টার্ব করে। সপ্তমে কেতু ম্যারেজকে ডিস্টার্ব করে। শনি, সে একটা অদ্ভুত ক্যারেক্টারিস্টিক। সে যে বিয়ে দেবে তাও না, সে যে বিয়েতে বাধা দেবে তাও পুরোপুরি না। বিয়ে করবো কি করবো না, তোমরা দিলে করব, এইরকম টাইপের কিছু লোক থাকে। তো সেই টাইপের মেন্টালিটি সপ্তমে শনিবারে আপনি হচ্ছে গিয়ে বলতে পারবেন না যে এই মানুষটা বিয়ে করবে না। সপ্তমে শনিওয়ালা মানুষ বেশ বিয়ে করছে। এবার সপ্তমে কেতু, রবি, বুধ, এদের ক্ষেত্রে বিয়ে না করার টেন্ডেন্সি অনেকটাই বেশি। কিন্তু সপ্তমে শনি আছে, মোটামুটি বলা যায় যে বিয়ে করার টেন্ডেন্সি আছে। কয়েকটা ছোট ছোট জিনিস আমাদের আগে কনফিউশন ছিল, আস্তে আস্তে তো বিকাশ ঘটে। অষ্টমে রাহু, এই অষ্টমে রাহুতে আমরা ভাবতাম যে দ্রুত মৃত্যু। ভুল কথা। অষ্টমে রাহু, তার উপরে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, বা রাহুকে কেউ ডিস্টার্ব করছে না, আয়ু বাড়িয়ে দেবে। প্রচুর রোগ, শরীরকে অবশ করে দেবে, পঙ্গু করে দিতে পারে, ইনঅ্যাক্টিভ হয়ে দিনের পর দিন পড়ে থাকতে পারে। কিন্তু মৃত্যুর সম্ভাবনা কমিয়ে দেয় অষ্টমে রাহু। লম্বা চওড়া রিসার্চ বলবো না, খোঁজ করবার পরে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার ঘটনাটা হচ্ছে, এবার সেই পুরাণের ঋষিদের বুদ্ধিটাকে দেখুন। উবাটারা করে তারা করেছেন কি, রাহুকে অমর বানিয়ে দিয়েছেন, রাহুকে অমৃত খাইয়ে দিচ্ছেন। অমৃত খাওয়ার সঙ্গে সঙ্গে রাহু তো অমর হয়ে গেল। ফলে রাহু কিন্তু অশান্তি অস্বস্তিকে দেবে, ঝামেলা দেবে, শোক তাপ উত্তাপ, প্রিয়জন বিয়োগ, সব দেবে, কিন্তু লোকটাকে মরতে দেবে না। অষ্টমে শনি যেমন আয়ু বৃদ্ধি করে, অষ্টমে রাহু আয়ু বৃদ্ধি করে। অন্তত 40টা কুণ্ডলী দেখবার পরে আমার এটা মনে হয়েছে সুইসাইডাল টেন্ডেন্সি রয়েছে। সুইসাইড করতে গেছে কিন্তু মরতে পারেনি, ফিরে এসছে। এরকম হচ্ছে গিয়ে প্রচুর দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া গেছে। আরো ভবিষ্যতে আমি কখনোই বলবো না যে এটাতে আমাদের স্ট্রিক্ট হয়ে থাকতে হবে। আপনারা অবশ্যই আরো নতুন কিছু দেখতে পাবেন। কোন নক্ষত্রে রয়েছে, নক্ষত্রের সঙ্গে লগ্নের সম্পর্ক কি, সেই নক্ষত্র অধিপতি কোথায় রয়েছে। কারণ যে কোনো গ্রহ নক্ষত্রে বসে সেই নক্ষত্র থেকে এনার্জি সোর্স অ্যাবজর্ব করে, এবং সেই এনার্জিটা কোথা থেকে আসে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহের কাছ থেকে। আর অধিপতি গ্রহের কোয়ালিটি লেভেল ভীষণ ইম্পর্টেন্ট। কোন নক্ষত্র কোন গ্রহতে রয়েছে। একটা নক্ষত্র ধরুন অশ্বিনী, অশ্বিনী নক্ষত্রে যে গ্রহটা রয়েছে, সেই গ্রহটা ফল দেবে কেতুর কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। সেই গ্রহটা ধরুন অশ্বিনী নক্ষত্রের রবি রয়েছে, তুঙ্গ রবি, কাউকে বিরাট ভালো জায়গায় নিয়ে যেতে পারে, বিরাট ডাক্তার বানিয়ে দিল, আবার কাউকে ডুবিয়ে দিতে পারে। হ্যাঁ, সে আর কি খারাপ তার নাম যশ, বাজে নাম যশ, এগুলো হচ্ছে গিয়ে তৈরি হতে পারে। তাহলে এই যে নক্ষত্র, নক্ষত্রের সঙ্গে কিছু গল্প আছে, এই গল্পগুলো লাইফ ইভেন্টকে ডিনোট করে। এবং নক্ষত্র বা যে গ্রহটা কোনো একটা নক্ষত্রে রয়েছে কতটা এনার্জি পাচ্ছে, সেটা ডিপেন্ড করবে নক্ষত্রের উপরে, নক্ষত্রের অধিপতির উপরে। গ্রহটা এই এনার্জি কালেক্ট করবে কোত্থেকে, ওই নক্ষত্র অধিপতির কোয়ালিটি থেকে। যে নক্ষত্র অধিপতি, ধরুন কেউ চিত্রা নক্ষত্রে রইল কোনো গ্রহ, এবার চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল, সে তুঙ্গ হয়ে রয়েছে, তাহলে কিন্তু সেই চিত্রা নক্ষত্রে যে গ্রহটা রয়েছে, সে হচ্ছে গিয়ে প্রচুর এনার্জি পেয়ে গেল। এবার এনার্জি পজিটিভ নেগেটিভ সেটা লগ্নের সাথে সম্পর্ক থেকে বার করব, কিন্তু গ্রহটা এনার্জি পেয়ে গেল, গ্রহটা ফল দেবে, সলিড ফল দেবে। এবার হচ্ছে নবাংশ কুণ্ডলী থেকে আমরা একাধিক বিবাহের সংযোগ দেখতে পারি। দত্তক রাশিতে নবাংশ কুণ্ডলিতে কোনো গ্রহ রয়েছে, তো বিশেষ করে সপ্তমপতি রয়েছে, সপ্তম ভাবে বা লগ্নে একাধিক গ্রহ রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পারি এটা, যে কোনো মানুষের একাধিক বিবাহ যোগ।
এর সঙ্গে সঙ্গে এর সাথে সাথে আমরা আহ দেখতে পারি যে নবাংশে সপ্তম ভাবের উপরে কতগুলো গ্রহরা দৃষ্টি দিচ্ছে। এই সমস্ত প্রচুর বিষয় আমরা দেখতে পাই। তার সঙ্গে সঙ্গে এইবার একটা বিশেষ কথা বলবো, সেটা হলো নবাংশ কুণ্ডলিতে যদি বহু বিবাহের সাপোর্টিভ কোনো যোগ থাকে। এইবার প্রশ্ন হচ্ছে গিয়ে সাপোর্টিভ যোগ মানে কিরকম। ধরুন শুক্র মঙ্গল যোগ, ধরুন হচ্ছে গিয়ে আহ রবি নিচস্থ হয়েছে, বৃহস্পতির সঙ্গে সপ্তমপতির যোগ হচ্ছে, নবাংশ কুণ্ডলিতে কোনো ধনযোগ দেখতে পাওয়া গেছে। নবাংশ কুণ্ডলিতে সপ্তম ভাবে অনেকগুলো পাপগ্রহ একসঙ্গে যুক্ত হয়েছে। নবাংশ কুণ্ডলিতে সপ্তম ভাবে রাহু এসে উপস্থিত হয়েছে, এবং নর্মাল রাহু নয় কিন্তু, বলবান রাহু। এবার এই ক্ষেত্রে তত্ত্বকে গুরুত্ব দিতে হবে। জল তত্ত্বের যৌন কামনা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে বায়ু তত্ত্বের, তারপরে পৃথ্বী তত্ত্বের, তারপরে অগ্নি তত্ত্বের। জল তত্ত্বের যে আর্য, সেই আর্যের মধ্যে রোমান্টিক বিহেভিয়ার অনেক বেশি। তো বহু বিবাহের কুণ্ডলী আপনারা প্রচুর দেখবেন, আমিও একটা আপনাদেরকে আজকে দেখাবো। তো যাই হোক, এটা আহ একটা পার্ট গেল। নেক্সট পার্টে আমাদের রয়েছে অবিবাহের সংযোগ। সপ্তম ভাবে কেতু, নবাংশ লগ্নে কেতু, কেতু প্রচন্ড বলবান। সপ্তম ভাবে রবি বুধ একত্রে, রবি বুধ তার সঙ্গে সপ্তম পতির সংযোগ। এই সমস্ত যোগগুলো তারা হচ্ছে গিয়ে অবিবাহকে ইন্ডিকেট করায়। বিবাহিত জীবনে সুখী হোক অসুখী হোক, তার মধ্যে বিয়ে করবার টেন্ডেন্সি রয়েছে, বা সেই মানুষটা একাধিক বিয়ে করবে। এই সমস্ত বিষয়গুলো আমরা কুণ্ডলী দেখবো একটু পরে। এরপর আমাদের নবাংশ সম্পর্কিত কতগুলি বিশেষ সূত্র রয়েছে। আমরা এই ম্যারেজের যে ব্যাপারটা, সেটাকে দেখবার চেষ্টা করি। তাহলে প্রথমে হচ্ছে বিবাহের সম্মতি বা নিশ্চয়তা। তাহলে নবাংশ কুণ্ডলিতে 2-7 সম্পর্ক। 7 মানে হচ্ছে ইউনিয়ন, ম্যারেজ, বিবাহ। সেকেন্ড হচ্ছে ডেভেলপমেন্ট, গেইন, ইমপ্রুভমেন্ট। তাহলে 1, 2, 7, নবাংশ কুণ্ডলীর 1 মানেই হচ্ছে বিবাহ। তাহলে 1, 2, 7-এর সঙ্গে সম্পর্ক বিয়ের প্রমিসকে ইন্ডিকেট করে। আমরা যে কোনো ঘটনার প্রমিস খুঁজে বার করবার চেষ্টা করি, আগে ঘটনাকে আইডেন্টিফাই করি। আমরা যখনই কুণ্ডলী দেখি, তখন ঘটনাটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। কি বলবো, একটা লোক এসে বলে যে কিছু তো বলুন, তো কিছু তো বলতে হবে, কি বলবো, সেইটা বলবার জন্য আমরা ইভেন্টকে আইডেন্টিফাই করবার চেষ্টা করি। তাহলে ইভেন্টকে যখনই আমরা আইডেন্টিফাই করলাম, এবার সেই ইভেন্টকে আহ প্রমিস খুঁজে বার করবার চেষ্টা। প্রমিসটা কিরকম বিষয়? প্রমিসটা হচ্ছে গিয়ে যে আলটিমেটলি এটাই ঘটবে কিনা, সেইটা বার করবার চেষ্টা আমরা খুঁজে বার করি। তারপরে আমরা ক্লায়েন্টকে সেটা বলি। এবার হচ্ছে আমরা যেটা ইতিমধ্যেই বললাম, যে নবাংশ কুণ্ডলিতে শুক্র মঙ্গলের সম্পর্ক। এবার হচ্ছে কি একটা ছোট্ট কথা রয়েছে, পুরুষ কুণ্ডলিতে শুক্র আর স্ত্রী কুণ্ডলিতে মঙ্গল যদি শুভ ক্ষেত্রগত হয়, তাহলে দ্রুত বিবাহ হয়। এবার এখানে একটা কথা রয়েছে, যদি পুরুষ কুণ্ডলিতে, মূল কুণ্ডলিতে, মূল কুণ্ডলিতে শুক্রের সঙ্গে প্রভাবযুক্ত গ্রহ নবাংশ কুণ্ডলিতে রাহু যুক্ত হয়, কিংবা যদি শুক্র নবাংশ কুণ্ডলিতে রাহু যুক্ত হয়, তাহলে পরে পুরুষ কুণ্ডলিতে বিবাহের সম্ভাবনা বাড়ে। মহিলাদের কুণ্ডলিতে এটাই হয়ে যাবে মঙ্গল। তাহলে যদি মঙ্গলের সঙ্গে সম্পর্কিত গ্রহ রাহু দৃষ্ট হয়, জল রাশিস্থ হয়, মঙ্গল যদি জলরাশিগত হয়, মঙ্গলের উপর যদি রাহুর প্রভাব থাকে, সেই ক্ষেত্রে দ্রুত বিবাহ হয়। বিয়ে হোক বা না হোক, একাধিক মানুষের সাথে, মানে বিপরীত লিঙ্গের মানুষের সাথে সম্পর্ক হয়। এখন একটা মানে ভীষণ রকম প্রচলন চলছে, সেটা হচ্ছে সমকামিতা।
এটাও আপনারা নবাংশ থেকে পাবেন। নবাংশে শনি রাহু যোগ, নবাংশে রাহু মঙ্গল যোগ, নবাংশে বৃহস্পতি ভয়ঙ্কর ভাবে পীড়িত হয়ে রয়েছে, নবাংশে কেতু প্লুটো এরা খুব ডমিনেট করছে নবাংশ কুণ্ডলীকে। তাহলে পরে এই বিষয়গুলো ঘটতে দেখতে পাওয়া যাবে। তাহলে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ত্রিংশাংশ কুণ্ডলী। ত্রিংশাংশ কুণ্ডলী আমরা পড়বো এরপরে। ত্রিংশাংশ কুণ্ডলী হচ্ছে চরিত্র এবং সিন। সিন মানে হচ্ছে দুঃখ, বেদনা, কষ্ট, গ্লানি, ব্যথা, এগুলোকে ইন্ডিকেট করে। তো ত্রিংশাংশ কুণ্ডলীতে লগ্ন 7 নম্বর ঘর অপীড়িত অবস্থায় রয়েছে কিনা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্রুত বিবাহ হয়ে যাবে। তারপরে আমাদের অবিবাহের সম্ভাবনা। তাহলে লগ্নপতি যদি নিচস্থ হয়, খুব ভালো করে দেখুন, রবি বুধ, এটাকে আমরা পড়েছি দুস্থানগত হওয়া, রবি বুধের সাথে যুক্ত হওয়া, লগ্নপতি তিনি দুস্থানগত হয়েছেন। সেই শুক্র মঙ্গল আবার উঠে এলো। পুরুষের নবাংশ কুণ্ডলিতে শুক্র রাহু মঙ্গল সাপেক্ষে দুস্থানগত হওয়া, আর স্ত্রী নবাংশ কুণ্ডলিতে রাহু মঙ্গল শুক্র সাপেক্ষে দুস্থানগত হওয়া। এই সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ভীষণ ভাইটাল, ভীষণ ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্টটাকে আরেকটুখানি দেখুন। বলছে পুরুষের নবাংশ কুণ্ডলিতে শুক্র রাহু মঙ্গল সাপেক্ষে দুস্থানগত হচ্ছে। খুব ভালো করে বুঝুন, শুক্র রাহু বা মঙ্গল সাপেক্ষে দুস্থানগত হচ্ছে। অর্থাৎ রাহু বা মঙ্গল যেখানে রয়েছে সেখান থেকে শুক্র 6, 8, 12 ভাবগত হয়েছে। কিংবা স্ত্রী নবাংশ কুণ্ডলিতে মঙ্গল রাহু এবং শুক্র সাপেক্ষে দুস্থানগত হচ্ছে। এবার রাহু এখানে একটা ঘটক গ্রহ হিসেবে কাজ করে। অদ্ভুত ভাবে রাহুর ট্রানজিট বিয়ে হইয়ে দেয়, বিয়ের কনফার্মেশন দেয়, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করিয়ে দেয়। এইটা কিন্তু রাহু দেয়। এবং এক কুণ্ডলী দুই কুণ্ডলী নয়, অসংখ্য কুণ্ডলীতে এটা দেখতে পাওয়া গেছে যে রাহু বিয়েটাকে ঘটিয়ে দিচ্ছে, রাহু বিয়ের কানেকশনটাকে তৈরি করিয়ে দিচ্ছে। এটা বহুবার বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে। তাহলে রাহু আর শুক্র এদেরকে সমতুল্য ধরা হচ্ছে। এবার এইখানে রাহু ও শুক্র বলা আছে, আপনারা রাহু অথবা শুক্র ধরবেন। অর্থাৎ রাহু অথবা শুক্র সাপেক্ষে দুস্থানগত হয়েছে কিনা, সেই ক্ষেত্রে এই অবিবাহের সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যায়। অর্থাৎ রাহু বা শুক্র এরা যে ঘটনাটাকে ঘটাবে সেইটাকে সমস্যায় ফেলে দেয়। দুস্থানগত হওয়া মানে মঙ্গল বা শুক্র সেখান থেকে এনার্জি কালেক্ট করতে পারছে না। ধরুন রাহু বা শুক্র কমিউনিকেট করবে, আমাদের সবচেয়ে কম কমিউনিকেশন হয় যে জায়গাটাতে, সেই জায়গাটা হচ্ছে 8 নম্বর ঘর। 8 নম্বর ঘরটা হচ্ছে সমস্ত দিক থেকে হিডেন পার্ট অফ লাইফ, হিডেন পার্ট অফ বডি। আমাদের যে 8 নম্বর ঘর আমরা সে কাউকে দেখাতে চাই না, সবসময় লুকিয়ে রয়েছে। যারা দেখায় তাদেরকে আমরা বলি এ বাবা কি অসভ্য। তো 8 নম্বর ঘরটা হচ্ছে হিডেন পার্ট। তাহলে 8 নম্বর ঘর এই যে হিডেন পার্ট, তাহলে 8 নম্বর ঘর হিডেন পার্ট। 6 নম্বর ঘর সেটা হচ্ছে ক্ষয়ের স্থান। আর 12 নম্বর ঘর হচ্ছে সেই স্থান যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ঘুমের সময় আপনি জানতেই পারবেন না যে আপনার জীবনে বা আপনার মধ্যে ওই সময় কি ঘটছে। যদি গভীর ঘুমে থাকেন, আপনার মাথার উপর দিয়ে কিছু একটা হয়ে গেল, আপনার সামনে কিছু একটা হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না। যখন বুঝছেন তখন আপনি জেগে উঠেছেন। তাহলে যখন আপনি ঘুমন্ত অবস্থায় আছেন আলটিমেটলি আপনি বুঝতেই পারলেন না যে আপনার উপর দিয়ে কি ঘটলো বা আপনার সাথে কি ঘটলো। তাহলে এই যে 6, 8, 12 হচ্ছে সেই সমস্ত ঘর যাদের সঙ্গে আমরা ইজিলি কমিউনিকেট করতে পারি না। 1, 5, 9 হচ্ছে সেই সমস্ত ঘর
যাদেরকে আমরা খুব ইজিলি কমিউনিকেট করতে পারি। আর আহ, এক চার দশ, সরি, 1 4 7 10, অর্থাৎ যাদেরকে আমরা কোন স্থান, কেন্দ্রস্থান বলি, তারা হচ্ছে সেই সমস্ত ঘর যাদের সঙ্গে কমিউনিকেট করতে আমাদের বেশ খানিকটা কষ্ট হয়, বাট তা সত্ত্বেও আমরা কমিউনিকেট করতে পারি। তো এনিওয়ে, পরের পয়েন্টে চলে আসি। নবাংশ কুণ্ডলিতে যদি লগ্ন শনি রবি বুধের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, আর যদি শনি রবি বুধ নবাংশ কুণ্ডলিতে ভীষণভাবে বলবান, শনি রবি বুধ এদেরকে আমরা বিবাহের বিপরীত ধর্মী গ্রহ হিসেবে ট্রিট করি, যারা বিয়েটাকে পছন্দ করে। এই ধরে আরো দুটো গ্রহ আছে, তার মধ্যে একটা হচ্ছে কেতু, দুটো অ্যাকচুয়ালি একটাই গ্রহ আছে, সেটা হচ্ছে কেতু, যে কিছুতেই পছন্দ করবে না যে মানুষটার বিয়ে হোক। তবে শনি আমি দেখেছি যে প্রচুর কুণ্ডলী দেখবার পরে আমার যেটা বর্তমানে মনে হয়েছে, যে শনিকে অতটা খারাপ, যতটা খারাপ আমরা ধরি, অতটা খারাপ না ভাবাই উচিত। শনি কিন্তু অতটা মারাত্মক ফল দেন না, বরঞ্চ শনি ডিলে করান, ডিলে করিয়ে চেষ্টা করেন ব্যাপারটাকে একটা গুড সলিউশন আনার। বয়স বাড়ার সাথে সাথে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ম্যাচিউরিটি বৃদ্ধি, এই ব্যাপারগুলো ধীরে ধীরে দেখতে পাওয়া যায়। তবে রবি বুধ কেতু এরা কিন্তু বিয়ের ক্ষেত্রে ভালো রকম সমস্যা দেয়। আর কেতু হচ্ছে মারাত্মক বিচ্ছিন্নতাকারক গ্রহ। এরপরে হচ্ছে নবাংশ কুণ্ডলীতে যদি বৃহস্পতি হীনবল হয়, এটাকে আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। বৃহস্পতির সঙ্গে আমরা অ্যাড করে নিতে পারি, বৃহস্পতির সঙ্গে সঙ্গে যদি শুক্র হীনবল হয়, রাহু সে যদি ভীষণভাবে পীড়িত হয়, এই সমস্ত ক্ষেত্রেও বিয়ে না হওয়া, বিয়ের ক্ষেত্রে অনীহা সৃষ্টি, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যায়। তারা কুণ্ডলী দেখি আমরা, তারা একটুখানি দেখুন। এর হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ 29/9/1962, প্লেস হচ্ছে 2:10 PM কলকাতা। এদের হচ্ছে সেপারেশনের কুণ্ডলী, এদের কিন্তু বিয়ে ভেঙেছে। দেখুন আমাদের এখানে চার্ট দেওয়া রয়েছে যে এরা বিয়ে টেকাতে পারেনি এবং এদের বিয়ে কোনোভাবেই দাঁড়ায়। তাহলে এইবার লক্ষ্য করলেই দেখতে পাবেন অদ্ভুত ভাবে নবাংশ কুণ্ডলিতে লগ্নের রবি কেতু শনি রয়েছে। তাহলে এবার আপনি বলবেন তাহলে বিয়ে হলো কি করে? বিয়েটা হলো দুটো কারণ। একটা হচ্ছে গিয়ে এই কুণ্ডলিতে শুক্র বৃহস্পতির সম্পর্ক রয়েছে, বৃহস্পতির দৃষ্টি শুক্রের ওপরে পড়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাহু, রাহু নিজে 7 নম্বর ঘরে রয়েছে। আর রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়েছে। ফলে এই যে কম্বিনেশন হয়েছে, তাতে করে বিয়ে তো হয়ে গেছে। রবি কেতু শনি এরা লগ্নে থাকা সত্ত্বেও লোকটার বিয়ে হয়েছে। মজার জিনিস দেখুন, মূল যে জন্মকুণ্ডলী সেখানেও কিন্তু লগ্নে রয়েছে কেতু আর শনি, আর সপ্তমে রাহু। লগ্নে কেতু শনি বিয়ে করব না করব না করব না করব না দেবে। তাহলে কারা এই বিয়েতে বেশি ইনফ্লুয়েন্স করেছে? তাদেরকে খুঁজতে গেলে আমাদের অষ্টক বর্গ কুণ্ডলী খুঁজতে হবে। যদিও আমরা করিনি, আমরা শিখবো অষ্টক বর্গ কুণ্ডলী। যে এই লোকটা তো বিয়ে করতে চাইনি, কারণ এর তো লগ্নে কেতু আর শনি আছে, এ তো সাধু। তাহলে এই যে সাধু মানুষ, একে কারা, কোন সমস্ত দুষ্ট লোকেরা ধরে বিয়ে দিল? তাহলে এই যে কোন সমস্ত দুষ্ট লোকেরা ধরে বিয়ে দিয়ে দিল, তাদেরকে আইডেন্টিফাই করবার জন্য আমাদের অষ্টক বর্গ কুণ্ডলীকে একবার দেখতে হবে। তাহলে অষ্টক বর্গ কুণ্ডলী আমরা দেখতে এখন পাচ্ছি না, যখন দেখবো তখন দেখবো। কিন্তু সেখান থেকে বুঝতে পারবো যে মা ঠেলে ঠেলে বিয়ে করিয়ে দিয়েছে, না আত্মীয় পরিজনরা তারা বলছে এই বিয়ে কর বিয়ে কর বিয়ে কর বিয়ে কর করতে করতে বিয়ে করিয়ে দিয়েছে। তো এরকম হয় যে বিভিন্ন মানুষ তারা উৎসাহিত হয়ে আমাদের বিয়ে করিয়ে দেন। এরকম আমরা দেখেছি যে বহু মানুষজনকে জোর করে এরা বিয়ে করিয়ে দেবো, এরকম একটা ব্যাপার ঘটতে দেখতে পাওয়া যায়। তো সেই সমস্ত কোথার থেকে হয়েছে, এখানে যদি আমরা দেখি, তাহলে সপ্তমপতি চন্দ্র সে নবমে বসে আছে, তার সঙ্গে বুধ কানেক্টেড। বুধ হচ্ছে ষষ্ঠপতি,
তাহলে চন্দ্রের সঙ্গে বুধ, সে হচ্ছে গিয়ে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছে। তাহলে বুধ ইন্ডিকেট করছে 6 নম্বর ঘর। বুধ আবার আমাদের মাতুল কুলকেও নির্দেশ করে। তাহলে আমরা ধরতে পারি যে এই ক্ষেত্রে এই লোকটার বিয়ের ক্ষেত্রে মামা বাড়ির একটা ভালো রকম ইনফ্লুয়েন্স আছে। মামা বাড়ির লোকরা খোঁজাখুঁজি করেছে এবং মামা বাড়ির লোকরা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যে চলো বেটাকে ধরে এর সর্বনাশটা করিয়ে দিই, এর বিয়েটা আমরা দিয়ে দিই। এই কাজটি মামা বাড়ির লোকেরা দায়িত্ব নিয়ে করেছে। তো অষ্টবর্গ কুণ্ডলী দেখলে আমরা এই যে ঘটনাকে খুঁজে বার করলাম, অষ্টবর্গ কুণ্ডলী দেখলে আমরা এটাতে কনফার্মেশন পাবো। আচ্ছা, এই পর্যন্ত কারোর যদি কোনো প্রশ্ন থাকে একটু বলুন, আমি সেটা সলভ করার চেষ্টা করি। স্যার এখানে ষষ্ঠে ভূত আছে, ভূত তো ছোট উম, কে নির্দেশ করে, তার মানে কি মামা বাড়ির ছোট যারা সদস্য তারা? শুনতে পাইনি। শুনতে পাইনি। বলছি ষষ্ঠে ভূত আছে, ভূত মানে তো আমাদের ছোট মানুষদের, মানে যারা ছোট তাদেরকে নির্দেশ করে, তো এটা কি তাহলে কি মামা বাড়ির ছোট সদস্যরা তার বিয়ে দিয়েছে? হতে পারে বিয়ের ক্ষেত্রে তারা একটু করেছে, কারণ এই চার্টে বুধ তো বর্গোত্তম হয়েছে। তো বর্গোত্তম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি যে বুধের ইম্প্যাক্ট এই কুণ্ডলীর ক্ষেত্রে অনেক বেশি। স্যার, হ্যাঁ। বলছি এখানে লগ্নে শনি কেতু দুজনেই শ্রবণা নক্ষত্রে মানে চন্দ্রের নক্ষত্রে, যেটা সপ্তমপতি নক্ষত্রে বসে আছে, এটা কি একটা কারণ হতে পারে না বিয়ে হওয়ার? বিরাট কারণ হতে পারে। এটা বিরাট কারণ হতে পারে এবং এটা এটা একটা মানে এটা কাজ করেছে, এটা একদম আপনি ঠিক ধরেছেন। কে বলছেন? আমি আমি ব্রজেশ্বর বলছি স্যার। হ্যাঁ, বৃহস্পতির কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। থ্যাংক ইউ স্যার। বৃহস্পতির কাছ থেকে এখন আমাদের গুরু দক্ষিণা বাকি আছে। এবার আপনি লজ্জা দিচ্ছেন। আমাদের আইসক্রিম খাওয়াতে হবে, এরকম ভালো ভালো প্রেডিক্ট করলে আমাদেরকে আইসক্রিম খাওয়াতে হবে। আচ্ছা, এটা না কিন্তু স্যার, আপনি ঠিক ঠিক বললাম মনে হচ্ছে কি স্যার? একদম, এটা একটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং একটা ভ্যালিড পয়েন্ট। এই Okay. শনি কেতু, নর্মালি শনি কেতু তো একটা ফল দিত। শনি এবং কেতু দুজনেই শ্রবণা নক্ষত্রে। ফলে আমি একটু আগে যেটা বললাম, এরা কিন্তু নক্ষত্র কার নক্ষত্রে আছে সেই নক্ষত্র থেকে এনার্জি কালেক্ট করবে। এবং সেই নক্ষত্র কোথায় আছে? চন্দ্রের নক্ষত্র। চন্দ্র আবার নিজে গিয়ে বসেছে হস্তায়। তো সেই হস্তায় যখন চন্দ্র গিয়ে বসলো, সে কিন্তু ম্যারেজটাকে স্পেসিফাই করছে। এবার যখনই সে ম্যারেজটাকে স্পেসিফাই করলো, তখন কিন্তু ম্যারেজ স্পেসিফাই সিগনিফাই করছে, ম্যারেজের প্রমিসকে ইন্ডিকেট করছে। তখন কিন্তু খুব সহজেই আমরা বলতে পারি যে এই লোকটার বিয়ে হবে। এবং শনি কিন্তু এখানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বিয়ের ক্ষেত্রে হেল্প করেছে। ঠিক আছে। স্যার ব্যাপারটা একটু আরেকবার বললে ভালো হতো স্যার। ব্যাপারটা হচ্ছে এর ক্ষেত্রে শনি কেতু একত্রে রয়েছে, তাহলে সপ্তমে রাহু রয়েছে। তাহলে এই লোকটার তো বিয়েই না করা উচিত। তো আমরা একটু আগে যেটা বললাম যে রাহু সপ্তমে, সে হচ্ছে গিয়ে ঘটক হিসেবে কাজ করবে এবং লোকটা যাতে বিয়ে করে তার জন্যই চেষ্টা করবে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি বলছি যে শুক্র তো সেকেন্ড হাউসে তো আছে, নবাংশে। আর রাহু সপ্তম, তাহলে এটাতে যোগ হচ্ছে, এটাতে বিয়ের একটা সম্ভাবনা আসছে না? তো শুক্র দ্বিতীয়, অবশ্যই এটা সপ্তমপতি দ্বিতীয়, 2-7 হুম। সম্পর্ক করেছে। আমরা একটু আগে হ্যাঁ। সূত্রে পড়েছি এই যে হ্যাঁ, দ্বিতীয় সপ্তম আর ভাবে রাহু। সম্পর্ক করলে বিয়ের সম্ভাবনা নিশ্চিত করে। এবার এর সঙ্গে লগ্নের একটা রিলেশনশিপ দরকার ছিল। লগ্নপতি সে হচ্ছে মঙ্গল, রাহুর সঙ্গে মঙ্গলের রিলেট করেছে। তো ফলে অবশ্যই এখানে একটা সম্পর্ক হয়েছে। ঠিক আছে। হুম। আহ, তাহলে এরপরে আমরা পরের কুণ্ডলিতে আস্তে আস্তে এগোবার প্ল্যান করি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলুন। আর কারোর কোনো প্রশ্ন থাকলে পরে সেটা ক্লিয়ার করি, তারপরে আমরা এগোবো।
আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন, ছোট বড়? হ্যাঁ স্যার, বলছি তাহলে স্যার ডিভোর্সটা দিল কি স্যার লগ্নে রবিকে তো শনি থাকার জন্যই কি পরে আচ্ছা, একটা পরবর্তীতে? একটা করে বোঝা, ঠিক আছে? প্রথমত হচ্ছে লগ্নে শনি কেতু বিয়ে দিতে চায়নি, তাতেও লোকটা বিয়ে করেছে কেন? কারণ সপ্তমে রাহু। সপ্তমে রাহুটা কোথায়? আমরা একটু আগে বলেছি তত্ত্বটাকেও লিখতে হবে। সপ্তমে জল তত্ত্বে রাহু। তো এই যে জল তত্ত্বে রাহুটা এসে উপস্থিত হলো, এবার কিন্তু রেগুলার অশান্তি, মনে তৃপ্তি নেই, লোকটা বা বউটা যেমন বিপরীত দিকের লোকটাকে চাইছে সেটা কিছুতেই জমাতে পারছে না, মেন্টাল পিস কোনোভাবেই আসছে না। মানে এই যে ব্যাপারটা, এইটা দিল কে? এইটা দিল হচ্ছে গিয়ে ওই শনি আর কেতু। তার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া, সেটা দিল কে? ওই সপ্তমের রাহু। তাহলে এই সপ্তমের রাহু আর শনি কেতু তাদেরকে আমরা পেলাম। এবার নবাংশে গিয়ে আমি দেখছি কি, লগ্নে রবি কেতু শনি, তো এতে ডিভোর্স হবেই, কেউ আটকাতে পারবে না। পুরো কুণ্ডলিটার মধ্যে কে সবচেয়ে বেশি বলবান? সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি বলবান হচ্ছে দুটো গ্রহ, একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে বুধ। দেখুন নবাংশ কুণ্ডলিতে রবি আর বুধ তুঙ্গ হয়ে রয়েছে। তাহলে এই যে রবি আর বুধ তুঙ্গ হয়ে রয়েছে, এতে করে কিন্তু আলটিমেটলি জাতকের নবাংশ কুণ্ডলিতে অন্য কাউকে অ্যাকসেপ্ট করবার টেন্ডেন্সি সেটা নষ্ট হয়ে গেল। যে অন্য ইগো প্রবলেম বাড়লো, একা থাকবো এই মানসিকতা বাড়লো। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। তাহলে আমরা পরের টপিকে যাই। আচ্ছা, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কিছু বলবেন? প্রিয়াঙ্কা ঘোষ। ঠিক আছে। এই যে আপনি প্রথমে বললেন যে শনি কেতু রয়েছে, তো সেখানে একটুখানি ওই হ্যাঁ বা না এরকম একটা পরিস্থিতি আসবে। তো স্যার তারপরে যেমন আপনি বললেন তারা যদি কোনো ভালো নক্ষত্রে বসে থাকে, আর সেই প্ল্যানেট যদি কোনো ভালো নক্ষত্রে, সেক্ষেত্রেও কি একটা বিয়ের যোগ করিয়ে দেবে, তাই তো? দেখতে হবে সেই যোগটা হচ্ছে কি বিয়েকে স্পেসিফাই করছে কিনা। এখানে ব্রজেশ্বর একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে, সেটা হচ্ছে শনি আর কেতু চন্দ্রের নক্ষত্রে রয়েছে। চন্দ্র কিন্তু সপ্তমপতি, অর্থাৎ চন্দ্র নিজেই বিয়েটাকে সিগনিফাই করে। আচ্ছা, এবার যদি এখানে অন্য কোনো প্ল্যানেট হতো, তো সেই ক্ষেত্রে কি সে আবার কোন নক্ষত্রে আছে, কোন শুভ নক্ষত্রে, সেই হিসেবে দেখতে হতো কি তাহলে? সেটা অন্য কোনো গ্রহতে বা অন্য কোনো নক্ষত্রে থাকলে পরে আমাদের দেখতে হতো সে কোন নক্ষত্রে রয়েছে। হয়তো সেই নক্ষত্র অধিপতি নবম ভাবকে ভীষণ ক্লোজলি সিগনিফাই করলো। নবম কিন্তু বিয়েকে খুব একটা সাপোর্ট দেয় না, বরঞ্চ নবম ধর্ম কর্ম এই সমস্তকে সাপোর্ট দেয় বেশি। তাহলে ঠিক সেই আছে। ক্ষেত্রে চন্দ্র নবমে রয়েছে, সপ্তমপতি নবমে থাকা, এটাও সেপারেশনের একটা ছোট্ট কারণ। সপ্তমপতি নবমে থাকা, আচ্ছা, নবম এটাও সেভ। ধর্ম, সপ্তম, নবমপতি নবমে থাকা বাবার কাছ থেকে প্রাপ্তি, বাবা খুব ভালো এই সমস্ত। কিন্তু সপ্তমপতি বিয়ে করব কেন? যাতে সংসার করতে পারি, ছেলে মেয়ে হবে। কিন্তু নবম ভাবটা হচ্ছে খুব একটা সংসারকে যে সাপোর্ট করবে এরকম ভাব নয়। জন্ম হয়েছে মানে বাবা আছেই, মানে আমার জন্ম হয়েছে মানে আমার একটা বাবা আছে, তাহলে জন্মটা হবে কোত্থেকে? কিন্তু যদি হচ্ছে কি আমার জন্ম হলে আমার সন্তানের জন্ম হবেই, এটার কোনো সিওরিটি নেই। তো সেই ক্ষেত্রে আমার নবম ভাবটা, সেইটা আমাদের ধর্ম, তারপরে হচ্ছে গিয়ে বংশ পরম্পরা, ঐতিহ্য, আহ কিছু ইমোশনাল ফিলিংস বা স্পিরিচুয়াল ফিলিংস স্পেশালি বলা যেতে পারে, সেগুলোকে ইন্ডিকেট করে। তাহলে এই যে নবম ভাবে চন্দ্র চলে গেছে সপ্তমপতি নবমে, এটাও কিন্তু অ্যান্টি ম্যারেজ একটা কিছু ভাবনা চিন্তা লাগিয়েছে। ঠিক আছে স্যার। স্যার আরো একটা চার্ট দেখাবেন উদাহরণ হিসেবে, তাহলে আর একটু সুবিধা হবে। হ্যাঁ, আমরা দেখাবো। আগে একটুখানি পড়িয়ে নিই, তারপরে দরকার হলে নেক্সট ডেটা শুধুমাত্র চার্টের উপরেই রাখবো। এইবার হচ্ছে একাধিক বিবাহ। তো একাধিক বিবাহ, এই ক্ষেত্রে নবাংশ কুণ্ডলিতে লগ্নপতি উচ্চস্থ বা বলবান, লগ্নপতির সঙ্গে সঙ্গে শুক্র মঙ্গল এরাও যদি বলবান হয়, তাহলেও একাধিক বিবাহের যোগ্য।
লগ্নপতি বলবান হয়ে শুক্রের সঙ্গে সম্পর্ক, একাধিক বিবাহ হতে পারে, বিবাহের পরে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার সেটা হতে পারে। এখনকার যা দিনকাল পড়েছে তাতে মানুষজন মোটামুটি এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স টুকটাক করছে, এটাতে তো ঠিকই আছে, কোনো দোষ নেই। 20 বছর আগে যে যে যোগে, 20 বছর না, 10 বছর আগে যে যে যোগে ভীষণ হ্যাপি ম্যারেড লাইফ হতো, সেই সেম যোগ, সেই সেম লোক 10 বছর আগে সেই যোগ নিয়ে দেখিয়েছে গেছে, বলে যে ভীষণ হ্যাপি ম্যারেড লাইফ 5 বছর 6 বছর আগে কাটিয়ে দিয়েছে। এখন 10 বছর পরে এসে বলছে যে ম্যারেড লাইফটা পুরো ভাজে ভাজে হয়ে গেছে। কোনো খারাপ যোগ নয়, সপ্তম ভাবে বসে রয়েছে শুক্র। শুক্র দুজনের মধ্যে এত বেশি ইগো প্রবলেম তৈরি করে দিচ্ছে যে দুজন প্রতিদিন লড়াই করছে। বুঝতে পারলেন কিরকম টাইপের ঘটনাটা? সপ্তম ভাবে চন্দ্র, আগে আমরা কি ভাবতাম সপ্তম ভাবে চন্দ্র ভীষণ ভালো ফল দেবে, কিন্তু সপ্তম ভাবে এখন চন্দ্র যদি কারোর থাকে, আপনি চোখ বন্ধ করে বলে দেবেন তোমার ম্যারেড লাইফে শান্তি নেই, চোখ বন্ধ করে একদম বলে দিন, তারপরে যা হবে আমি বুঝে নেবো। তাহলে এই যে ঘটনাগুলো, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে গ্রহদের কোয়ালিটি, এখন মোটামুটি এটা ট্রেন্ড, মানুষজন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর মধ্যে থাকবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বন্ধুত্ব ইত্যাদি আসবে, এবং এটাই ন্যাচারাল, এটাই হওয়া উচিত, তাই জন্য এটা হবে। এই যে যুগ, এই যে সময়, এই সময় এটাই হওয়া উচিত। স্যার সপ্তমে চন্দ্র বললেন? সপ্তমে চন্দ্র। তাহলে এরপরে হচ্ছে গিয়ে নবাংশ কুণ্ডলিতে 2, 7, 12 অধিপতি। এখানে দেখুন আমরা 12কে অ্যাড করেছি। 12 কিন্তু আমাদের সেকেন্ড ম্যারেজটাকে ভীষণভাবে স্পেসিফাই করে। সেকেন্ড ম্যারেজের জন্য 7-12 যোগ এইটা কিন্তু থাকতে হবে, না হলে সেকেন্ড ম্যারেজ হওয়া মুশকিল। 7-12, 2-7-12 কম্বিনেশন সেকেন্ড ম্যারেজকে ইন্ডিকেট করে, না হলে কিন্তু সেকেন্ড ম্যারেজ হওয়া বেজায় মুশকিল। নবাংশ কুণ্ডলিতে বৃহস্পতি একাধিক গ্রহের দ্বারা প্রভাবিত। নবাংশ কুণ্ডলিতে দ্বিতীয়, সপ্তম বা একাদশ স্থানে রাজযোগের উপস্থিতি। তো রাজযোগ জেনারেলি সেটা একাধিক ম্যারেজকে ইন্ডিকেট করে। তো এবার আমরা ওরকম আর একটা কুণ্ডলী দেখি একটু। তবে বেসিক্যালি এই কুণ্ডলী দেখে, এই কুণ্ডলীতে যে একাধিক সম্পর্ক আছে, একাধিক বিয়ে আছে, সেটা আইডেন্টিফাই করা কঠিন আছে। তো আমার কাছে কুণ্ডলী রয়েছে, দেখুন নবাংশ কুণ্ডলীতে লগ্নে রাহু রয়েছে। তাহলে আমি যে যোগ বললাম, সেই যোগকে আগে দেখুন, লজিক ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা কথা বলি গ্রামার, অ্যাস্ট্রোলজির গ্রামার, এটা যেন ঠিক থাকে। প্রেডিকশন মিলে মিললো, না মিললে না মিললো, আজ না মিললো 2 দিন পরে মিললো, হতেই পারে টাইমিং আমরা ঠিক করতে পারি, ঘটনাকে প্রপার টাইমিং এ আমরা অ্যাডজাস্ট করতে পারি, এটা হতেই পারে। তাহলে এবার এখানে লক্ষ্য করুন, দ্বাদশ মানে হচ্ছে 12 নম্বর, 12 নম্বর ঘরের অধিপতি সে হচ্ছে বুধ, সরি বৃহস্পতি, কি রবি, দ্বাদশের অধিপতি হচ্ছে রবি, আর সপ্তমপতি বৃহস্পতি। তাহলে আমরা কি বলেছি যে 2-7-10, 2-7-12 কম্বিনেশন থাকবে। তাহলে 2-7-12 কম্বিনেশন তো নেই, কি আছে? বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতি সপ্তমপতির তৃতীয় বসেছে, সপ্তমে চন্দ্র বসেছে, এখান থেকে গিয়ে এখানে হাজির হয়েছে চন্দ্র। আর আর আমরা একটা খুব জটিল ক্ষেত্র বিনিময় দেখতে পাচ্ছি, সেটা বলছি এরপরে। আর কি হয়েছে? আর হচ্ছে গিয়ে বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের উপরে পড়েছে, এবার একটা সম্পর্ক সৃষ্টি। আর কি হয়েছে? রাহু সে নবাংশে লগ্নে বসেছে। সপ্তমে একাধিক গ্রহ, যদিও এরা ম্যারেজকে অপোজ করে, কিন্তু বিয়ে করিয়ে দিয়েছে, বিয়ে করিয়ে দিয়ে তারপরে বলেছে এবার আলাদা হয়ে যাবে।
এবং ভদ্রলোকের ক্ষেত্রে আলাদা হয়েছে এবং ম্যারেজও হয়েছে। যদিও এটা 1924 সালে জন্ম, অনেকদিন আগের কথা। তার সঙ্গে সঙ্গে লগ্নের সপ্তমে চন্দ্র থাকবার কারণে একাধিক স্ত্রীর সঙ্গে থাকবার একটা কম্বিনেশন এটা তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কারণ চন্দ্রের কিন্তু বহু স্ত্রী ছিল। তাহলে সপ্তম ভাবের সঙ্গে চন্দ্রের সরাসরি সম্পর্ক, এটা কিন্তু একটা বিষয়কে ইন্ডিকেট করে। চন্দ্রের অনেকগুলো বউ ছিল, সেই যে চন্দ্রের অনেকগুলো বউ, চন্দ্রের যে এতগুলো বউ, তার একটা ক্যারেক্টারিস্টিক্স, তার একটা কোয়ালিটি, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে একাধিক মানুষের সঙ্গে সম্পর্ক, বিয়ে নাই হতে পারে। তখনকার দিন বলে বিয়ে করে নিয়েছে, এখনকার দিনে হলে বিয়ে করতো না, গল্প করতো, মজা করতো, ঘুরতো ফিরতো, কিন্তু আলটিমেটলি দেখা যেত বিয়ে না করে রেখে দিচ্ছে। কারণ এই চার্টটা যে বিয়েকে খুব বেশি স্পেসিফাই করে তা কিন্তু নয়। তবে নবাংশ কুণ্ডলী বলছে যে এই লোকটার বহুগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। 11 তাহলে এইটা বাদে এটা আলাদা, এটা 16 বলা আছে। তো যাই হোক, আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম। দুটোকে সেপারেট করে রেখে দিই। তাহলে মোটামুটি আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। বলুন, তাহলে নবাংশে এবার আমরা কয়েকটা বিশেষ সূত্র আছে, সেগুলো পড়বো। তার আগে আমরা আরেকটা কুণ্ডলী দেখব, সেটাও এক ভদ্রলোকের, যিনি একাধিক বিয়ে করেছেন। আমি স্ক্রিন শেয়ারটাকে চেঞ্জ করি। দেখুন, এই ভদ্রলোক, ডেট অফ বার্থ দেখে শেয়ার হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে এই ভদ্রলোক যে একাধিক বিয়ে করবেন, সেটা হচ্ছে গিয়ে আমরা এর কুণ্ডলী দেখে দেখতে পাবো। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে একাধিক বিয়ের সংযোগটাকে আমরা একটু খোঁজার চেষ্টা করি। তাহলে 12 7, 2 7 12 কম্বিনেশন। তাহলে 12 কে শনি, 2 কে বৃহস্পতি, শনি বৃহস্পতি যোগ, 7 কে রবি, সেখানে বসে আছে রাহু। তো 2 7 12 সরাসরি কানেকশন এখানে পাচ্ছি না, কিন্তু সপ্তমপতি সে হচ্ছে এখানে বসে রয়েছে, আর এখানে কানেকশন হচ্ছে। চন্দ্র থেকে খুঁজি, 2 7 12। তাহলে 2 হচ্ছে কে? শনি। 7 কে, 7 হচ্ছে বুধ, শনির সঙ্গে বুধের সম্পর্ক হয়নি। আর 12 কে মঙ্গল, মঙ্গলের সঙ্গে সম্পর্ক হয়েছে, মঙ্গলের দৃষ্টি সরাসরি আছে, এবং মঙ্গল সপ্তমে বসে আছে, 7 12 কানেক্ট করে বসে আছে, এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে। 2 7 12 কানেকশন হয়েছে। দেখুন, মঙ্গলের দৃষ্টি কোথায়? সাথে। মঙ্গলের দৃষ্টি কোথায়? এখানে। তাহলে মঙ্গল কোন ঘরের অধিপতি? 12। কোথায় বসে আছে? 7। তাহলে 7 12, আর কোথায় দৃষ্টি দিচ্ছে? 2। তাহলে 1 2 7 12 মঙ্গল একাই কানেকশন করে দিচ্ছে। ঠিক আছে। তার লগ্ন সাপেক্ষে কানেকশন হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে তো। 7কে আমরা সেভাবে কানেক্ট করতে পারছি না, তাহলে আমাদের নক্ষত্রে যেতে হবে। নক্ষত্রে না গিয়ে আমরা 7কে কানেক্ট করতে পারছি না। সপ্তমপতি রবি এখানে দ্বিতীয় পতির নক্ষত্রে রয়েছে, এইটা বাদ দিয়ে তো আর কানেকশন দেখা যাচ্ছে না। আচ্ছা, এর সপ্তমে রাহু রয়েছে। সপ্তমে রাহু, এটা নর্মালি অতিরিক্ততাকে ইন্ডিকেট করে, সপ্তম ভাব রিলেটেড অতিরিক্ততা। কিন্তু এখানে লগ্নে যে রবি কেতু বুধ রয়েছে,
এইটা কিন্তু একে ম্যারিড লাইফে হ্যাপি হতে দিবে না, এতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। বিয়ে করে হ্যাপি থাকা সেটা এই লোকের পক্ষে ইম্পসিবল। কারণ লগ্নে যার রবি কেতু এবং বুধ রয়েছে, আর এখানে রবি সরি লগ্ন আর কেতু এরা দুটোই 12 ডিগ্রিতে রয়েছে, ফলে এই লোক কিন্তু হ্যাপি থাকতে পারবে না। ফলে এখানে এবং সপ্তমে যেহেতু রাহু অবস্থান করে রয়েছে, এর ওই বিয়ের যে আগ্রহ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, এখানে কারোর বুঝতে অসুবিধা? স্যার, বলছি আপনি যেটা বললেন 2 7 12 কম মানে কানেকশন থাকা দরকার, যদি শুধুমাত্র 2 12 কম্বিনেশন থাকে বা 7 12 কম্বিনেশন থাকে তাহলে কি 7 12 আমরা লাগলেই হবে, কিন্তু 7টা চাই। 7টা না হলে তো সে বিয়ে করবে না। আচ্ছা 7টা আছে মানে 7 12রও যদি কম্বিনেশন হচ্ছে সেখানেও আমরা সেকেন্ড ম্যারেজের কথা বলতে পারি, তাই তো? হ্যাঁ, অবশ্যই। এবার আচ্ছা ধরুন 5 12 কানেকশন হচ্ছে, 5 12 কানেকশন মানে বিয়ের পরে রিলেশন থাকার সম্ভাবনা বেশি। এবার সেই রিলেশনশিপ সেটা হচ্ছে গিয়ে ঘাটা কিনা, সেটা আপনি বুঝতে পারবেন যে অন্যান্য গ্রহদের অবস্থা, তাদের কোয়ালিটি, সেখানে শুক্রের কানেকশন রয়েছে কিনা, রাহু কতটা কন্ট্রোলড। কারণ এটা তো একটু অনিয়ন্ত্রিত ব্যাপার যে আমি অনেকগুলো লোকের সাথে ঘুরে বেড়াচ্ছি। তার মানে 5 12 কানেকশন থাকলে সেক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের চান্সেস থাকে। 5 12 5 হচ্ছে প্রেম, আর হুম, 12 হচ্ছে বেড বেড প্লেজার। হুম হুম, ঠিক আছে। না, এখানে 12 বেড প্লেজার নয়, ওইখানে আবার ওই জায়গাটাতে আসছি। 12 হচ্ছে এখানে, এক সেকেন্ড, 12 হলো এখানে সপ্তমের ষষ্ঠ, মানে বউয়ের বিপরীত দিকের আরেকজন, সেই হিসেবে 12 আসলো। কিন্তু একজনকে নিয়ে গিয়ে বেড প্লেজারে নিয়ে গেল, বেড অব্দি তো যেতে হবে, বেড অব্দি নিয়ে যাওয়ার জন্য ওকে 8 নম্বর ঘরটাকে লাগবে। কারণ কেউ কাউকে যদি বেডে নিয়ে যায় সে তো তার দিকে তাকিয়ে থাকবে না বিছানায় বসিয়ে, তাহলে তাকে প্লেজার খুঁজতে হবে। প্লেজার খুঁজতে হলে তাকে 8 নম্বর পার্টে যেতে হবে। তাহলে 2 5 8 12, 2 5 8 12 যদি কানেকশন হয়, তাহলে এটা সেই জায়গাতে গিয়ে পৌঁছবে, সেই লেভেলটার দিকে এগোতে চাইবে। শুধু যদি 5 8 12 কানেকশন হবে না? কিন্তু যদি 5 8 12 কানেকশন হয়, তাহলে সেটা ওই বেড প্লেজারের দিকে যাবে। আচ্ছা, 2টা থাকা দরকার। অবশ্যই। 2 এবং 8, 2 থাকলে পরে এটা কিন্তু আবার রিলেশনটা অনেক গভীর রিলেশনশিপ হবে। 2 থাকলে রিলেশনশিপের ভ্যালুটাই আলাদা হয়ে যাবে, মানে সেটা খুব মানে ইন্টিমেট রিলেশনশিপ কিংবা খুব ডিপেন্ডেবল রিলেশনশিপ এরকম তৈরি হবে। তো এই ক্ষেত্রে 2কে আমরা দেখবো যে 2 এর সঙ্গে 5কে পাচ্ছি কিনা। 2 স্যার 5, এখানে 2 মানে হচ্ছে কি বৃহস্পতি, তার সাথে 5-এর সম্পর্ক হয়েছে, অবশ্যই হয়েছে। আচ্ছা, তারপরে আর কি প্রশ্ন আছে বলুন। কথা বল। স্যার দ্বাদশপতি সপ্তমে, এটাও তো একটা সেকেন্ড ম্যারেজ ইন্ডিকেট করছে, তাই না? 100%। আচ্ছা। স্যার, অবশ্যই দ্বাদশ বলছি পতি যে ধরুন কারো, সপ্তমে। হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন বলুন। স্যার বলছি ধরুন কারো 2 7 12 কম্বিনেশন আছে কিন্তু সে মানে সেকেন্ড ম্যারেজ বা ওই সকল ব্যাপারগুলো হচ্ছে না, সেক্ষেত্রে কি হতে পারে? তাহলে হচ্ছে কি ব্যবসা করে পয়সা বাড়াচ্ছে, এটা হতে পারে। আর একটা হচ্ছে ঘরের টাকা নিয়ে ব্যবসা নিলে সর্বনাশ করছে। ও, আর 2টা কেন ধরা হচ্ছে ওই যখনই আমাদের ম্যারেজটার ক্ষেত্রে? গেইন হবে, গেইনের জন্য হচ্ছে কি সেকেন্ড হাউসটা দরকার। যখন আমরা পড়াশুনো করেছি তখন সেকেন্ড হাউসটাকে হাউস অফ গেইন হিসেবে ট্রিট করেছি, খেয়াল পড়ছে? হ্যাঁ।
তো ওই জন্য আমরা দুইটাকে নিচ্ছি, দুইটাকে আমাদের লাগবে। যে কোনো কিছুকে একটা ডিপ রিলেশনশিপ, একটা ডিপ বিজনেস, স্যার, হ্যাঁ। দ্বিতীয় বিবাহের টাইম কে কিভাবে ইন্ডিকেট করব? মানে এই যে দ্বাদশপতি বুধ, মানে দ্বাদশপতি যদি সপ্তমে থাকে, তাহলে কি সেই গ্রহের, আমি স্পেসিফাই করছি যে বুধ, তো সেই বুধের দশায় কি দ্বিতীয় বিবাহ হবে এরকম কিছু? হ্যাঁ, হতে পারে, রাহুর দশায় হতে পারে। যেমন আহ, এই কুণ্ডলীটাকে যদি আমরা দেখি, তাহলে সম্ভবত এই বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশায় এর বিয়ে হচ্ছে। স্যার, হ্যাঁ। বলছিলাম যে কোন এক ব্যক্তি হয়তো ডিভোর্স হয়ে গেছে, হুম। সে নেক্সট বিয়ে করবে আর কি, সেকেন্ড ম্যারেজে যার সাথে বিয়ে হবে তার আবার ডিভোর্স হয়েছে নাকি সে ফার্স্ট পার্সন, সেটা কি করে বুঝবো? ওরে বাবা, এ বোঝা মুশকিল আছে। বুঝতে পেরেছেন আমি কি জিজ্ঞাসা করছি? যে একজন ফ্রেশ মানুষের সঙ্গে বিয়ে হবে, না না একদম ডিভোর্সির সাথে বিয়ে হবে? ডিভোর্সি মেয়ের সাথে বিয়ে হবে, হ্যাঁ। এইটা হচ্ছে গিয়ে বলা মুশকিল কুণ্ডলী দেখে। ও। Really tough। তবে কিছু কিছু কুণ্ডলী সাপেক্ষে আইডেন্টিফাই করা যায়। যেখানে ধরুন কোনো একটা আহ ধরা যাক এই কুণ্ডলীটাতে আমরা ধরে নিচ্ছি যে এই লোকটা থার্ড ম্যারেজ করবে। তাহলে থার্ড ম্যারেজ যখন করবে, তাহলে ফার্স্ট ম্যারেজকে যদি আমরা সেভেন্থ ধরি, সেকেন্ড ম্যারেজকে আমরা নাইনথ, টুয়েলথ কালেক্ট করব, তাহলে সেকেন্ড ম্যারেজটাকে আমরা নাইনথ ধরবো, আর থার্ড ম্যারেজটাকে আমরা কি ধরবো? থার্ড ম্যারেজটাকে আমরা ধরবো হচ্ছে গিয়ে 11th। তাহলে এইবার ফার্স্ট ম্যারেজের জায়গাটা যেটা, সেটা হচ্ছে সান ইন্ডিকেট করছে। সেই সান কোথায় বসে আছে? রবিটা বসে আছে ওর লগ্নে। তার সঙ্গে কেতু যুক্ত। তারপরে আমরা ধরে নিতে পারি অ্যাডজাস্টমেন্টের অভাব, ডিস্টারবেন্সেস রয়েছে। আর বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি নিচস্থ, এটা যে খুব বেশি দিন লাস্টিং করেছে বা খুব ভালোবাসা, খুব আকর্ষণ, খুব প্রেম, সেই যে ডেপথ, সেটা এখানে নেই। এবং এই মানুষটা নিজেও স্ট্রং, এ কিন্তু খুব একটা দুর্বল হবে না। সেকেন্ড ম্যারেজটাকে কে ইন্ডিকেট করছে? ও, ফার্স্ট ম্যারেজের যে ওয়াইফ, তাকে ইন্ডিকেট করছে রবি। সেকেন্ড ম্যারেজের ওয়াইফকে কে ইন্ডিকেট করছে? শুক্র। তাহলে শুক্র কোথায় বসে আছে? মেষে। কোথায়? কেতুর নক্ষত্রে। কেতু বসে আছে লগ্নের একদম ক্লোজ হয়ে। ভীষণ ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এটা। কেতু লগ্নের একদম ক্লোজে বসে আছে, আর শুক্র কেতুর নক্ষত্রে। ফলে এই যে ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ, তিনিও কিন্তু খুব ক্লোজ হবে। ধরে নিচ্ছে আমরা তিনটে বিয়ে করবে লোকটা। তাহলে থার্ড ওয়াইফকে কে ইন্ডিকেট করছে? আচ্ছা, এখানে গ্রহ হিসেবে বসে রয়েছে কে? নেপচুন। তাহলে নেপচুনকে আমরা ইনঅ্যাক্টিভ প্ল্যানেট বা সফট প্ল্যানেট হিসেবে ধরবো, বা একটা রুলার প্ল্যানেট হিসেবে আমরা নেপচুনকে ট্রিট করতে পারি, যে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এখানে একটা কন্ট্রোলিং ব্যাপার আসছে। সেইখানে প্রথম বউয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কাকে? রাহুকে। তাহলে এখানে কিন্তু প্রথম বউ ও কোনো অংশে কম না, প্রায় বলা যায় সমান সমান। কিন্তু সেকেন্ড বউয়ের ক্ষেত্রে সেকেন্ড বউকে কিন্তু ইন্ডিকেট করছে শুক্র, ভিনাস। ফলে শুক্রের মধ্যে কিন্তু পিওরিটি অনেক বেশি। ভালো কথা, পিওরিটি থাকলো। থার্ড বউকে ইন্ডিকেট করছে কে? থার্ড বউকে ইন্ডিকেট করছে চন্দ্র আর বৃহস্পতি। তাহলে এখানে চন্দ্র, বৃহস্পতি কিন্তু নিচস্থ হয়ে আছে, আর চন্দ্র কি রয়েছে? চন্দ্র ইন্ডিকেট করছে, চন্দ্র বা শুক্র এই দুটোই কিন্তু ফ্রেশ ইন্ডিকেশন দেয়। সেখানে যদি রাহু বা শনি এরা আসতো,
তাহলে কিন্তু সেই ফ্রেশনেসটা আসতো না। যেহেতু বৃহস্পতি এখানে শনির সঙ্গে অ্যাসোসিয়েটেড এবং নবম ঘরটার উপরে শুক্রের উপরে প্রত্যেকটার উপরে রাহুর একটা দৃষ্টি রয়েছে, সেই ক্ষেত্রে দ্বিতীয় যাকে বিয়ে করেছে সে ফ্রেশ হলেও তার আরো কিছু রিলেশনশিপ থাকার কথা। তৃতীয় যেটাকে বিয়ে করবে সেই তৃতীয় যে ব্যক্তি তারও কিন্তু রিলেশনশিপ থাকা উচিত। এবার এইখানেও কিন্তু দুটো জায়গাতেই আমরা ফ্রেশ ব্যাপারটা পাবো। কি করে পাবো? প্রথম হচ্ছে গিয়ে এইখানে শুক্র, শুক্র নর্মালি ফ্রেশ, শুক্র পিওরিটি ইন্ডিকেট করে। চন্দ্র কিন্তু এখানে শুক্রের নক্ষত্রে রয়েছে। এবার যদি আমরা বলি এই তিনজন ওয়াইফ, একজনকে ইন্ডিকেট করছে রবি, একজনকে ইন্ডিকেট করছে শুক্র, একজনকে চন্দ্র, এদের মধ্যে কে এর কাছে বেশি ক্লোজ হতে পারে? এইবার এই কে বেশি ক্লোজ হতে পারে এই তিনটে গ্রহকে নিয়ে নবাংশে চলে যাবে। একটা হচ্ছে রবি, একটা হচ্ছে শুক্র, আর একটা হচ্ছে চন্দ্র। তাহলে নবাংশ কুণ্ডলিতে মকর লগ্ন, সেখানেও কিন্তু কেতু বসে আছে, আর কে আছে? মঙ্গল। ফলে এই লোক কিন্তু ডেসপারেট। আর একটা জিনিস হচ্ছে গিয়ে এই মঙ্গল আর কেতু সম্পর্ক, এটা কিন্তু বিষ প্রয়োগ ইন্ডিকেট করে। বিষ মানে কি? বিষ মানে পচা খাদ্য। বিষ মানে কি? রং ট্রিটমেন্ট। রং ট্রিটমেন্ট মানেও কিন্তু বিষ। আপনার অজান্তে ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট করে, আপনি তো জানেন না আপনার অ্যান্টিবায়োটিক খেলে কি হবে। কটা লোক জানে যে গাবাপেন্টিন খেলে কি হবে, অগমেন্টিন ডুও খেলে কি হবে? কটা লোক জানে? জানে না কেউ। এবার সেই ক্ষেত্রে সেই ওষুধটা যদি রং হয় তাহলে সেটা বিষের সমতুল্য। তাহলে রং ট্রিটমেন্ট। আর কি ইন্ডিকেট, আর কিতে বিষ আছে? আপনারা একটা জিনিস শুনে থাকবেন যে কিছু খাইয়ে দিয়েছে, কিছু করেছে, এইসব কথা কেউ শুনেছেন? যদি কেউ না শোনেন সে তিনি খালি বলবেন, যিনি শুনেছেন তার বলতে হবে না। সবাই শুনেছে। তাহলে ওই টাইপের যে বিষয়গুলো সেইগুলো হচ্ছে গিয়ে এর উপর, এর ক্ষেত্রে সেটা এফেক্টিভ রয়েছে। ভালো কথা, থাক, আমাদের কি, থাকলে তো ভালোই। এবার ঘটনাটা হচ্ছে এর এখন চলছে বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা, শনির দশা। এর লাইফে কিন্তু হিউজ চেঞ্জ নিয়ে আসবে। প্রথমত বৃহস্পতি রাহুতে বড় শরীর খারাপ হবে, এবং সেটা হবে, কেউ এটা রুখতে পারবে না। কারণ কি? বৃহস্পতি রয়েছে দ্বাদশে, রাহু রয়েছে সপ্তমে। বৃহস্পতি দ্বাদশে, রাহু সপ্তমে। এই ক্ষেত্রে বৃহস্পতি রাহুর দশা শরীর খারাপ দেবে। কবে দেবে? বৃহস্পতি রাহু মঙ্গল ওয়েট করে আছে এই বছর। বৃহস্পতি রাহু চন্দ্র, বৃহস্পতি রাহু মঙ্গল, এই দুটো পিরিয়ডে শরীর খারাপ হবেই। এখানে এখানে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, এইবার আমরা যেটা খুঁজছিলাম যে এই যে তিনজন যদি এর ওয়াইফ থাকে তাহলে কার সঙ্গে এর অ্যাটাচমেন্ট বেশি হবে। তাহলে লক্ষ্য করুন, আমরা দেখি লগ্নে মঙ্গল, তাহলে রবি কোথায়? 6 হাউসে, হ্যাপি হলো না, তাহলে এর সঙ্গে সম্পর্কটা ঘাটলো। শুক্র কোথায়? 5th হাউসে, সক্ষেত্রী, তাহলে সবচেয়ে পাওয়ারফুল ওয়াইফ কোনটা? সবচেয়ে পাওয়ারফুল ওয়াইফ হচ্ছে সেকেন্ডটা। চন্দ্র কোথায়? চন্দ্র হচ্ছে 10th হাউসে, এখানে যুক্ত হয়ে রয়েছে বুধ, তাহলে বুধের ক্যারেক্টারটা কিরকম হতে পারে? সেই বুধ চন্দ্র এরা একজন আরেকজনকে ইন্ডিকেট করবে। তাহলে থার্ড ওয়াইফ, ফার্স্ট ওয়াইফ সে হচ্ছে গিয়ে নর্মাল, রবি 6th হাউসে বসে রয়েছে, ইয়ে নয়। তারপর একটা শুক্র বৃষ রাশিতে বসে রয়েছে, মোটামুটি দেখতে দেখতে এক পদ হতে পারে। অথবা কি হতে পারে? অথবা হতে পারে ভীষণ রেসপন্সিবল, কারণ বৃষর শুক্র পারফেকশনিস্ট, সবকিছু নিখুঁত চাই। আর পরেরটা কি হবে? পরেরটা হচ্ছে কি চন্দ্র বুধ। চন্দ্র বুধ মানে চাইল্ডিশ ব্যাপার স্যাপার। আর কি হবে? বুধ এখানে 6th হাউসকে ইন্ডিকেট করছে, এখানেও কিন্তু আমরা 6th কে পাচ্ছি। তাহলে এইখানে এই জায়গাটাতে এই ভদ্রলোকের সঙ্গে যদি ক্লোজ অ্যাটাচমেন্ট থাকে সেটা হচ্ছে সেকেন্ডটা। পরিষ্কার করতে পারলাম? হেঁটে গেল স্যার, বুঝতে পারলাম না ব্যাপারটা।
আরেকবার বলি, হ্যাঁ হ্যাঁ স্যার, আরেকবার। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি এই ভদ্রলোকের 3টে বিয়ে, ধরে নিচ্ছি না, ভদ্রলোকের 3টে বিয়ে, এটা আপনারা নিশ্চিন্ত থাকুন, ভদ্রলোক 3টে বিয়ে করেছে, হিংসে করলেও 3টেই বিয়ে করেছে। আপনাদের হিংসে হতে পারে, আমাদের মতো লোকজন যাদের একটা করে বিয়ে, আমাদের তো হিংসে হবেই, আমরা একটা করে ঠিক করে ভালো থাকছি না, এ লোক 3টে বিয়ে করে নিচ্ছে। তো 3টে বিয়ের মধ্যে প্রথম বিয়েটা সপ্তম, সেকেন্ড বিয়েটা, তারপরে যখন আরেকটা বউ এলো, সেই বউটা হচ্ছে সপ্তমের তৃতীয় নবম, তারপরের বউটা সেটা হচ্ছে নবমের তৃতীয় একাদশ। এইটা হচ্ছে কি একটা আহ বিচারের ধারা। সেকেন্ড বউটাকে আমরা কিন্তু দ্বাদশ থেকেও বিচার করতে পারতাম, কিন্তু যেহেতু এতগুলো সম্পর্ক একের পর এক একের পর এক এসছে, তো তার জন্য আমি 7, 9, 11 ধরলাম। যদি বউটা মরে যেত ফার্স্ট বউটা, তাহলে আমি সপ্তমের অষ্টম মানে দ্বিতীয় থেকে দেখতাম, দ্বিতীয়। তাহলে এটা হচ্ছে প্রথম বউ, এটা হচ্ছে দ্বিতীয় বউ, আর এটা হচ্ছে তৃতীয় বউ। তাহলে প্রথম বউটাকে কে ইন্ডিকেট করছে? রবি আর রাহু। রবি আর রাহু দুর্দণ্ড প্রতাপ, উগ্র এবং চটজলদি ডিসিশন নেওয়ার মেন্টালিটি যুক্ত। ভেরি গুড। সেকেন্ড বউটাকে ইন্ডিকেট করছে শুক্র আর নেপচুন। মজার জিনিস হচ্ছে এ লোকের 3টে বউ, 3টে বউই কিন্তু অগ্নি রাশির সঙ্গে অ্যাসোসিয়েটেড। শুক্র বসে আছে অগ্নিতে, আর এটাও অগ্নি। তাহলে সেকেন্ড বউটাকে ইন্ডিকেট করছে শুক্র, তাহলে পারফেকশনিস্ট, রেসপন্সিবল, ব্যালেন্সড ক্যারেক্টার। থার্ড বউটাকে কে ইন্ডিকেট করছে? ধনু রাশি, বৃহস্পতি আর চন্দ্র। তাহলে এখানে বৃহস্পতির থেকে চন্দ্র বেশি প্রমিনেন্ট, কারণ চন্দ্রের সঙ্গে আবার শুক্রের একটা সম্পর্ক হয়েছে। এইবার এই যে 3টে কে আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে যেটাকে শুক্র ইন্ডিকেট করছে সেটা রয়েছে কেতুর নক্ষত্রে। কেতু কোথায় রয়েছে? লোকটার চার্টে, লগ্নে। লগ্নের ডিগ্রি কত? 12। কেতুর ডিগ্রি কত? 12। সুতরাং কেতু একদম লগ্নের সঙ্গে অ্যাটাচড হয়ে রয়েছে, এবং লোকটা একদম বেসিক্যালি একটা কেতু জ্যান্ত বসে আছে, মানে কেতুই লোকটা। মানে লোকটাকে দেখে আপনি যদি চোখ বন্ধ করে একটা গ্রহের কথা মনে করতে বলে, আপনি বলবেন হ্যাঁ এটা কেতু। তাকে সোনা দিয়ে মুড়ে দিলেও সেবাটা কেতু। ঠিক আছে? তো এবার ভালো কথা, তো আমি ছবি ছবি দেখাচ্ছি না, তাহলে আপনারা বুঝতে পারতেন যে লোকটা পুরোপুরি কেতুর দ্বারা প্রভাবিত একটা লোক। হাবে ভাবে খাবে, এই লোকটা পুরোপুরি কেতু। তাহলে এইবার এই যে 3জন, একজন হচ্ছে গিয়ে তাকে কন্ট্রোল করছে শুক্র, আর একজনকে ইন্ডিকেট করছে রবি, আর একজনকে ইন্ডিকেট করছে এখানে চন্দ্র। তাহলে এই 3জনের মধ্যে কে এই লোকটার কাছে বেশি ক্লোজ, কে এই লোকটার মনে সবচেয়ে বেশি স্পেস ক্রিয়েট করে রেখেছে? তাহলে সেইটার জন্য আমরা কি করবো? নবাংশে দেখবো। তাহলে লগ্ন মঙ্গল, দেখুন এখানেও কেতু এসে বসে রয়েছে। তাহলে এখানে লগ্নে মঙ্গল এবং কেতু, মঙ্গলেরও কিন্তু একটা ইম্প্যাক্ট রয়েছে লোকটার উপরে। এবার শুক্র বসে রয়েছে এখানে 5-এ, বৃহস্পতি, বৃহস্পতি না, রবি, রবি 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 6ষ্ঠে, আর আরেকটা হচ্ছে চন্দ্র, সে 10মে। এখানে বৃহস্পতিকেও আমরা একটু গুরুত্ব দেব, না দিলে হবে না। তাহলে এই ক্ষেত্রে তার অ্যাটাচমেন্ট হচ্ছে শুক্রের সঙ্গে সবচেয়ে বেশি। শুক্রের সঙ্গে লোকটার অ্যাটাচমেন্ট বা সেকেন্ড ওয়াইফের সঙ্গে তার অ্যাটাচমেন্ট সবচেয়ে বেশি। তাহলে এদের ক্যারেক্টার গুলো কিরকম? আরেকবার একটু আমরা ক্যারেক্টার গুলোকে দেখি। রবি কোথায় বসে আছে? 6th হাউসে, নবাংশে। নবাংশে বসে আছে রবি 6th হাউসে, খুবই ভালো কথা। নবাংশে রবি 6th হাউসে বসে আছে। শুক্র কোথায় বসে আছে নবাংশে? 5 নম্বর ঘরে। আর চন্দ্র কোথায় বসে আছে? সেটা হচ্ছে 10 নম্বর ঘরে। তাহলে চোখ বন্ধ করে আপনারা বুঝতে পারবেন যে কার অ্যাকসেপ্টেন্স সবচেয়ে বেশি। পঞ্চম ভাবের,
তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে পঞ্চম ভাবের অ্যাকসেপ্টেন্স হচ্ছে সবচেয়ে বেশি। স্যার এই জাতকের কি দ্বিতীয় বিবাহটাও ডিভোর্স হয়ে গিয়েছিল? কোনটা? এই এই চারটার? ডিভোর্স করার চেষ্টা হচ্ছে। ও মানে এখনো হয়নি, না। তার মধ্যেই তৃতীয় বিবাহ হয়ে গেছে? হ্যাঁ। বাহ। তোর কি আরো বেশি দারুণ। হিংসা হচ্ছে? তাহলে এবার আমরা চন্দ্র, শুক্র, রবি এদের যে লুক সেগুলোকে যদি আমরা একটু ভাবি, তাহলে আমরা এদেরকে দেখতে কিরকম সেটাও আমরা বুঝতে পারবো। শুক্রের লুক সুন্দর, দেখতে তাকে সুন্দর, ভালো। চন্দ্রের যে লুক, চন্দ্রের লুক হচ্ছে একটা সফট, সোবার, বাচ্চা বাচ্চা, চাইল্ডিশ, মুড সুইং করছে। শুক্রের রেসপন্সিবিলিটি, শুক্রের নলেজ, শুক্রের কোয়ালিটি তার মধ্যে নেই, কিন্তু চন্দ্র ভীষণ অ্যাট্রাকটিভ, এটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে শুক্র কিন্তু বহুগামী নয়, চন্দ্র কিন্তু বহুগামী, রাহু এও কিন্তু বহুগামী। ফলে এই মানুষটার ক্ষেত্রে এর যে চন্দ্র যদি যে বউকে ইন্ডিকেট করছে, সেই বউ কিন্তু বেশ খানিকটা সমস্যাদায়ক হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, সবচেয়ে বড়, সবচেয়ে বাজে যে বিষয়, সবচেয়ে বাজে যে ঘটনা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই মানুষটা যে দশা চলছে সেটা হচ্ছে গিয়ে ঘাতক দশা। সেটা কিন্তু এই লোককে সমস্যা দেবে। এবং যখন এই মানুষটার ক্ষেত্রে ওই দশাটা আসবে, অর্থাৎ রাহু বা বৃহস্পতি রাহু, মঙ্গল বৃহস্পতি রাহু, বৃহস্পতি রাহু মঙ্গল, যেটা লাস্ট বৃহস্পতির দশা, এটা কিন্তু একটু সমস্যা দেবে। কারোর ক্ষেত্রে এমন হয়নি যে বৃহস্পতি রাহু মঙ্গল ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু হয়নি। মঙ্গল তৃতীয় পতি, আর মঙ্গল এখানে পঞ্চমে রয়েছে। মঙ্গল এখানে সমস্যা দেবে, আর মঙ্গল এখানে আরোগ্যও দেবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তার সঙ্গে খেয়াল রাখতে হবে এটা, যে তার ঠিক পরে পরেই, অর্থাৎ আহ তার ঠিক পরেই শনির দশা আসছে, সেই সময় কিন্তু এর লগ্নের উপরে শনিও থাকবে। তাহলে এই কেতুর উপরে শনি, স্পেশালি রবির উপরে যখন শনির রবির দিকে মুভ করবে আর রাহু এর লগ্নের দিকে আসতে শুরু করবে, তখন কিন্তু একটা ঘাতক ঘটনা ঘটবে। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, এই যে লোকটার লগ্নে এখন শনি রয়েছে, সরি, এই লোকটার লগ্নের উপরে এখন শনি রয়েছে। এবার আমরা শনির ডিগ্রিটা দেখব। দেখা যাচ্ছে ডিগ্রি গুলো শেয়ার হচ্ছে? স্যার স্যার কিছু তো শেয়ার দেখা হয়নি যাচ্ছে এখন। না কিছু। দাঁড়ান এক সেকেন্ড, একটি মুহূর্ত, দেখুন। হ্যাঁ স্যার এবার হয়েছে। এবার দেখুন মজাটা। স্যার একটা কথা বলবো? কে স্যার? হ্যাঁ, স্যার চৈতালি বলছি। আচ্ছা, স্যার চন্দ্র এখানে বুধ যুক্ত, তার মানে কি বলা যায় যে থার্ড যে বউটা, তো এ তো মানি মাইন্ডেড। আপনি 100 পেয়েছেন, পেয়েছেন, আপনাকে স্যার দেওয়া। ঠিক বললাম? স্যার সত্যিকারে ঠিক বললাম কি? একদম, একদম। আচ্ছা, এবার আমরা এখানে দেখব, কি দেখব, দশা তো দেখবো না, আমরা দেখবো ট্রানজিট। ট্রানজিট কুণ্ডলী যখন আমরা দেখব, এক সেকেন্ড, এবার দেখুন আমাদের ট্রানজিট কুণ্ডলী রেডি হয়ে গেছে। তাহলে ট্রানজিট কুণ্ডলীতে লগ্ন এই মুহূর্তে যত ডিগ্রিতে আছে থাক, আমাদের দরকার নেই। আহ আমাদের লাগবে হচ্ছে শনিদেবকে। শনিদেব রয়েছে 17 ডিগ্রিতে, শতভিষা নক্ষত্রে, আর এর লগ্নের ডিগ্রি হচ্ছে 12। আর শনিদেব রবির দিকে এগোচ্ছে। আমরা দেখব মঙ্গলের ডিগ্রি, মঙ্গল রয়েছে 29 ডিগ্রিতে। তাহলে এইবার এর কিন্তু পরপর সমস্যা শুরু হতে দেখতে পাওয়া যাবে। এবার যখন হচ্ছে গিয়ে এর বৃহস্পতি রাহু শুক্র চলছে, এই সময়
এই টাইমটা কতদিন একটুখানি দেখুন, 9/6/2024 পর্যন্ত। এর মধ্যে কিন্তু মঙ্গল শিফট করে মঙ্গল রাহু যোগ বানিয়ে দেবে ট্রানজিটে। এই মঙ্গল রাহু যোগ, তার সঙ্গে মঙ্গল শনি যোগ, এই লোকটাকে কিন্তু ঘা দিয়ে যাবে। যদি সেটা কিচ্ছু দিতে না পারে, তাহলে হচ্ছে গিয়ে বৃহস্পতি রাহু মঙ্গল এইটা কিন্তু একে ধাক্কা দেবে, এবং এই ধাক্কা কেউ আটকাতে পারবে না। এই ধাক্কা হচ্ছে গিয়ে তাকে খেতে হবে, কারণ বৃহস্পতি দ্বাদশে রয়েছে, দ্বিতীয় পতি একাদশ পতি দ্বাদশে রয়েছে, অন্যদিকে রাহু সে হচ্ছে গিয়ে 6th হাউসে রয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে রাহু বৃহস্পতি এরা হচ্ছে গিয়ে গন্ডগোল করবে। আর বৃহস্পতি রাহু মঙ্গল, মঙ্গল হচ্ছে 5th হাউসে বসে রয়েছে। তো এই কোনো একটা ছোটখাটো অপারেশনও হতে পারে। পরিষ্কার? স্যার আপনি কি অষ্টমস্থ রাহু 6th হাউসে যাচ্ছে বলে ওটা অপারেশন ধরছেন? না না, রাহু তো সপ্তমে আছে। আচ্ছা, সপ্তমস্থ রাহু 6th হাউসে রাহু ঢুকছে পরে। দ্বিতীয় রয়েছে, রাহুটা দ্বিতীয় রয়েছে। এবার মঙ্গলটা রাহুর উপর দিয়ে পাস করবে। আর সেই সময় হচ্ছে গিয়ে বৃহস্পতি মঙ্গল রাহু চলবে। এই সময়টাতে হচ্ছে গিয়ে গন্ডগোলটা হবে, লোকটা ওই সময় অসুস্থ হবে। বুঝতে পারলেন? তাহলে আজকে মোটামুটি আমাদের এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা নবাংশকে আর বেশি ঘাটাঘাটি করব না, আমাদের নবাংশ অনেকটাই হয়েছে। এরপরে আমরা চলে যাব দশাংশতে। ওকে স্যার। তাহলে মোটামুটি আমাদের কিছু বেসিক আইডিয়াস ক্রিয়েটেড হলো নবাংশ সম্পর্কে, কিছু প্র্যাকটিক্যাল চার্ট অ্যানালাইসিস সেটাও হলো টুকটুক করে। এই আর কি। ঠিক আছে, তাহলে শুভরাত্রি স্যার। সবাইকে গুড শুভরাত্রি। নাইট স্যার। সবাই খুব ভালো গুড নাইট থাকুন। স্যার। হ্যাঁ স্যার, গুড নাইট। শুভরাত্রি স্যার।